আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো, ভালো থাকো এই প্রত্যাশাই করি। সকলের সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ মুরাদ হোসেন আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকের আলোচ্য বিষয় অর্থের সময় মূল্য। আজকের আলোচনার পর অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য তোমরা সহজেই নির্ণয় করতে পারবে। আজকের আলোচনার মূল বিষয় হলো বার্ষিক বৃত্তি বা কিস্তি সংক্রান্ত সমস্যার সহজ সমাধান, যেখানে সুদ চক্রবৃদ্ধি হবে বছরে একবারের বেশি। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম সুদ চক্রবৃদ্ধি হয়েছিল বছরে মাত্র একবার। আজকে আমরা দেখব সুদ চক্রবৃদ্ধি হবে বছরে একবারের চেয়ে বেশি। জনস্বার্থে আমার এই ভিডিওটি শেয়ার করার জন্য বিশেষ অনুরোধ থাকলো। প্রকৃতপক্ষে আমরা অনেক পোস্টই শেয়ার করি, কিন্তু শিক্ষামূলক পোস্ট শেয়ার হয় না বললেই চলে। আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো অনেক ছাত্রছাত্রী উপকৃত হবে। ছাত্রছাত্রীরা ভিডিওটি দেখে উপকৃত হলে আমার শ্রম সার্থক হবে এবং প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ইউটিউবে সার্চ অপশনে গিয়ে MURAD24F.TVM লিখে সার্চ দিলে টাইম ভ্যালু অফ মানি অর্থাৎ অর্থের সময় মূল্য সংক্রান্ত সকল ভিডিও চলে আসবে। ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য PBA = A × 1 - 1 / 1 + I⁴ ডিভাইডেড I, এবং সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য FBA = হলো A × 1 + I⁴ - 1 ডিভাইডেড I। এই সূত্র দুইটা আমরা কোথায় ব্যবহার করব? লাস্ট ভিডিওতে অবশ্য আমরা তাও জেনেছি, তারপর আজকে একটু রিভিশনে যাই। কখন সূত্র ব্যবহার করতে হবে? আমরা নিব একবার, দিব বারবার, অর্থাৎ আমরা টাকা নেওয়ার পর কয়েকবারে টাকা পরিশোধ করব এবং প্রতিবার সমান টাকাই দিব, কম বেশি দিব না, অর্থাৎ কিস্তির পরিমাণ সমান হবে। অথবা আমরা দিব একবার কিন্তু নিব কয়েকবারে, বারবার নিব এবং প্রতিবার সমানই নিব, কম বেশি নিব না। আর সুদ চক্রবৃদ্ধি হবে বছরে একবার। সুদ চক্রবৃদ্ধি হবে বছরে একবার এবং কিস্তি হবে মেয়াদের শেষে। মেয়াদের শুরুতে হলেও এখানে এই সূত্র দুটো অ্যাপ্লাই করা যাবে না, অথবা কিস্তি যদি একবারের চেয়ে বেশি হয় তাও এই সূত্র দুটি অ্যাপ্লাই করা যাবে না। তাহলে আজকে আমরা দেখব বছরে যদি সুদ চক্রবৃদ্ধি একবারের চেয়ে বেশি হয় তাহলে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সূত্রটার সাথে আমরা আজকে M এর ব্যবহার শিখব, অর্থাৎ বছরে যদি চক্রবৃদ্ধি একবারে বেশি হয় তাহলে M এর ব্যবহার করতে হবে। তাহলে Mটা কোথায় আমরা ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করব? প্রথমত I কে M দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ যত জায়গায় আমরা I পাবো I কে কি করব? M দিয়ে ভাগ করব। অর্থাৎ I এর পরিবর্তে দেখো I এর পরিবর্তে I/M বসবে এবং N কে M দিয়ে গুণ করতে হবে। N কে কি করতে হবে? M দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা কি পাবো? যে N এর পরিবর্তে আমরা লিখব N × M অথবা NM অথবা MN। তাহলে চলো আমরা নতুন একটা সূত্র দেখি। জাস্ট আগের সূত্রটাতে I যেখানে ছিল I কে I/M, অর্থাৎ I কে M দ্বারা ভাগ করছি। নিচে দেখো I/M এবং N ছিল, N এর পরিবর্তে আমরা লিখছি MN। তাহলে আমরা নতুন একটা সূত্র পেয়ে গেলাম, 7 নাম্বার সূত্র। লাস্ট ক্লাসের দ্বিতীয় সূত্র ছিল সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য। এইখানেও আমরা আগের মতো M এর ব্যবহার করব, কন্ডিশনটা একই রকম, অর্থাৎ I কে M দিয়ে ভাগ করতে হবে। I এর পরিবর্তে আমরা লিখব I/M এবং যেইখানেই N পাবো N কে M দ্বারা গুণ করব, অর্থাৎ N এর পরিবর্তে N × M অথবা NM অথবা MN লিখব। তাহলে নতুন সূত্রটা হলো I এর পরিবর্তে দেখো এখানে I/M, এখানে I এর পরিবর্তে I/M এবং N এর পরিবর্তে লিখা হয়েছে NM। জাস্ট এতটুকুই চেঞ্জ। তাহলে আমরা 8 নম্বর সূত্র আজকে শিখে ফেললাম। তাহলে দুইটা সূত্র আমরা একটু একসাথে দেখি। সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য PBA = A × 1 - 1 ডিভাইডেড 1 + I/M⁴ ডিভাইডেড 1/M।
এবং সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য FBA সমান সমান হলো A ইন্টু 1 প্লাস I ডিভাইডেড M টু দ্য পাওয়ার mn মাইনাস 1 ডিভাইডেড I ডিভাইডেড M। এই সূত্র দুইটা মনে রাখার জন্য সহজ কৌশল আগেও বলছি, আবারও বলতেছি। প্রেজেন্ট ভ্যালুতে 1 হলো, এখানে 1টা প্রেজেন্ট অর্থাৎ 1টা আগে বসবে, আর ফিউচার ভ্যালু নির্ণয়ের ক্ষেত্রে 1টা হলো ফিউচার অর্থাৎ 1টা পরে বসবে। আর এখানে m এর মান হলো বছরে চক্রবৃদ্ধির সংখ্যা অর্থাৎ বছরে সুদটা কতবার চক্রবৃদ্ধি হবে m হলো সেই মান। সূত্র কখন ব্যবহার করতে হবে অর্থাৎ উপরে উল্লেখিত সূত্র দুটি কখন আমরা ব্যবহার করব। নিবে একবার দিবে বারবার অর্থাৎ আমরা টাকা নিব একবার, বারবার পরিশোধ করব, অনেকবারে পরিশোধ করব এবং প্রতিবার সমান দিব, কম বেশি দেওয়া যাবে না অর্থাৎ কিস্তির পরিমাণ প্রতিবার সমান হবে। অথবা দিব একবার, আমরা কাউকে টাকা দিব একবার এবং টাকাটা নিব বারবার, অনেকবারে আমরা টাকাটা নিব এবং প্রতিবার সমান নিব, কম বেশি নেওয়া যাবে না। এবং সুদ চক্রবৃদ্ধি হবে বছরের একবারের চেয়ে বেশি। আর কিস্তি মেয়াদের শেষে অর্থাৎ এখানে যদি কিস্তি মেয়াদের শুরুতে হয় তাহলে কিন্তু উপরের দুইটা সূত্র ব্যবহার করা যাবে না, সেই জন্য আমাদের পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করতে হবে। আর যদি সুদ চক্রবৃদ্ধি একবার হয়, এখানে যদি আমরা এই সূত্র ব্যবহার করতে চাই তাও আমরা পারবো, কারণ m এর পরিবর্তে আমরা m এর মানটা তখন 1 বসাবো, তাহলে আমরা এই সূত্র এখানেও ব্যবহার করতে পারবো। কিন্তু আবারও বলতেছি, কিস্তি যদি মেয়াদের শুরুতে হয় তাহলে এই সূত্র ব্যবহার করা যাবে না। m এর কিছু মান আমরা দেখি। চক্রবৃদ্ধির সময়, চক্রবৃদ্ধির সংখ্যা। সুদ যদি চক্রবৃদ্ধি হয় অর্ধবার্ষিক তাহলে m এর ভ্যালু হলো 2 অর্থাৎ 12 ভাগ হলো 6। 3 মাস পর পর হলে 12 ভাগ 3 সমান 4। মাসিক হলে 12 ভাগ 1 12। 2 মাস অন্তর অন্তর হলে 12 ভাগ 2 সমান 6, m এর ভ্যালু 6। সাপ্তাহিক হলে m এর ভ্যালু হলো 52 আর 2 সপ্তাহ পর পর m সমান সমান হবে 26। আর যদি দৈনিক হয়, দৈনিক হলে m এর ভ্যালু হবে 360 অথবা 365। এসএসসি পরীক্ষা 2015। কমল চন্দ্র ব্যাংক এর একটি সঞ্চয়ী স্কিমে প্রতি বছর 24,000 টাকা করে জমা রাখেন, যার মেয়াদ 5 বছর এবং সুদের হার 10%। তার ব্যাংকার বন্ধু তাকে পরবর্তীতে সমমেয়াদে ও সমহারে প্রতি মাসে 2,000 টাকা করে সঞ্চয় স্কিমে জমা রাখার পরামর্শ দেন। ভোক্তা ঋণ কি? অর্থের সময়মূল্যের মূল কারণ ব্যাখ্যা করো। মেয়াদ শেষে কমল চন্দ্র ব্যাংক থেকে কত টাকা পাবেন নির্ণয় করো। কমলের জন্য বন্ধুর পরামর্শ গ্রহণ করা যুক্তিসঙ্গত হবে কিনা সিদ্ধান্ত দাও। মেয়াদ শেষে কমল চন্দ্র ব্যাংক থেকে কত টাকা পাবেন তা নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, আমি লাস্ট যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওটাতে এর উত্তর আছে, আর সেই ভিডিওটি দেখার জন্য ইউটিউবে গিয়ে সার্চ অপশনে MURAD24F.TVM.04 লিখলেই আমার ভিডিওটি চলে আসবে এবং উত্তরটি দেখতে পারবে। কমলের জন্য বন্ধুর পরামর্শ গ্রহণ করা যুক্তিসঙ্গত হবে কিনা সিদ্ধান্ত দাও। কমলের বন্ধুর পরামর্শটা কি ছিল? তার ব্যাংকার বন্ধু তাকে পরবর্তীতে সমমেয়াদে ও সমহারে প্রতি মাসে 2,000 টাকা করে সঞ্চয় স্কিমে জমা করার পরামর্শ দেন। তাহলে আমরা টাইমলাইনে একটু প্রবলেমটা একটু দেখি। সময় ছিল কত বছর? 5 বছর। তাহলে আমরা টাইমলাইনে 5টা বছর নিয়ে নিলাম এবং আরও একটা কন্ডিশন ছিল 5 বছরের সাথে সুদের হার হবে কত পার্সেন্ট? 10%। এবং দেখো এখানে কিন্তু এই যে মাস আকারে ভাগ করা হচ্ছে টাইমলাইনে, দেখছো তো? প্রতিটা বছরকে আমরা কি 12টা ভাগ করতেছি, অর্থাৎ যেহেতু আমরা কিস্তি দিব প্রতি মাসে, অর্থাৎ প্রতি মাসে 2,000 টাকা করে জমা করব, এই জন্য এখানে কি প্রত্যেকটা মাসকে আমরা 12টা করে ভাগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ এগুলো হলো কিস্তির সময়। আশা করি তোমরা টাইমলাইনের প্রবলেমটা বুঝতেছো। এখন আমরা প্রতি মাসে কিস্তি কত টাকা দিব? প্রতি মাসে সঞ্চয় স্কিমে জমা দিব কত টাকা? 2,000 টাকা। ঠিক আছে? এখন প্রশ্ন হলো ফিউচার ভ্যালু কত? অর্থাৎ এখানে আমাদের প্রেজেন্ট ভ্যালু সূত্র কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, অ্যাপ্লাই করতে হবে ফিউচার ভ্যালু সূত্র। তাহলে কোন সূত্রটা অ্যাপ্লাই করব আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব একটু দেখে আসি।
আমরা সূত্রগুলো একটু এখানে নিয়ে নিলাম। আমরা টোটাল এখানে 4টা সূত্র নিলাম। এইখানে যে আমার বাম পাশে যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো কখন ব্যবহার করতে হবে? নিবে একবার দিবে বারবার, অথবা দিবে একবার নিবে বারবার। এবং দেওয়া নেওয়ার ক্ষেত্রে কি করতে হবে? প্রত্যেকটা কিস্তির মান হবে সমান, আর সুদ চক্রবৃদ্ধি হবে বছরে একবার, আর কিস্তি হবে মেয়াদের শেষে। যেহেতু সুদ চক্রবৃদ্ধি একবার, এই দুইটা সূত্রের একটা সূত্র ব্যবহার করা যাবে না, কারণ আমাদের এইখানে সুদ চক্রবৃদ্ধি হবে বছরে 12 বার প্রতি মাসে। যেহেতু কিস্তি যখনই দেব তখনই কিন্তু সুদটা চক্রবৃদ্ধি হয়, অর্থাৎ কিস্তির সাথে সুদ চক্রবৃদ্ধির একটা নিবিড় সম্পর্ক রয়েছে। তাহলে এইখানে এই দুইটা সূত্রের একটা অবশ্যই ব্যবহার করব। তাহলে এই দুইটা সূত্র কখন ব্যবহার করব তার আগে একটু জেনে নেই। নিবে একবার দিবে বারবার, অর্থাৎ এখানে যে কন্ডিশন এখানে কন্ডিশন সেম। দিবে একবার নিবে বারবার, এটাও সেম। ডিফারেন্সটা হলো এখানে ছিল সুদ চক্রবৃদ্ধি বছরে একবার, আর এখানে হলো সুদ চক্রবৃদ্ধি একবারের বেশি। তাহলে অবশ্যই দুইটা সূত্রের একটা সূত্র আমরা ব্যবহার করতে পারবো। আর এখানে আরেকটা কন্ডিশন ছিল যে কিস্তি মেয়াদের শেষে। তাহলে এই দুইটা সূত্রই কিন্তু এই কন্ডিশনগুলো আমাদের ম্যাচ করতেছে। তাহলে আমরা কোন সূত্রটা ব্যবহার করব? এখানে কিন্তু আমরা আজকে জমা করতেছি, কালকে জমা করতেছি, পরশু জমা করতেছি, এরপরে কিন্তু আমরা টাকাটা পাবো, অর্থাৎ টাকাটা পাবো ভবিষ্যতে। তার মানে কি? এটা হলো প্রেজেন্ট ভ্যালু, এটা হলো ফিউচার ভ্যালু। তাহলে আমরা অবশ্যই 4 নম্বর সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। আশা করি কোন সূত্রটা অ্যাপ্লাই করব তোমরা সহজেই বুঝতে পারছো। তাহলে এখন আমরা সমাধান করি। আমরা সরাসরি সমাধানে চলে আসলাম। তাহলে আমরা জানি অ্যানুইটির বার্ষিক মূল্য বা FBA সমান সমান হলো A × 1 + I / m টু দ্য পাওয়ার mn - 1 / I / m। এখন প্রশ্নটা হলো তার ব্যাংকার বন্ধু তাকে পরবর্তীতে সমমেয়াদে ও সমহারে প্রতি মাসে 2000 টাকা করে সঞ্চয় স্কিমে জমা করার পরামর্শ দেন। অর্থাৎ মেয়াদ হলো 5 বছর এবং সুদের হার হলো 10%। তাহলে এইখান থেকে আমরা পাই FBA সমান কত, এটা আমার বের করতে হবে। I সমান হলো 10%, সমান হলো 0.10। আমি প্রতিটা ক্লাসে একটা কথা বলি, I এর মানটা অবশ্যই দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আর দশমিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য 10%কে 100 দিয়ে ভাগ করতে হবে। এখানে যদি 5% থাকতো তাও 100 দিয়ে ভাগ করতাম, অর্থাৎ যত পার্সেন্ট থাকবে ততকে 100 দিয়ে ভাগ করব, কারণ পার্সেন্টের রিলেশনটা 100-র সাথে। n সমান, অর্থাৎ সময় হলো 5 বছর। m বার্ষিক চক্রবৃদ্ধি সংখ্যা, সুদ চক্রবৃদ্ধি সংখ্যা হলো প্রতি মাসে একবার, অর্থাৎ বছরে 12 বার। এ সমান হলো কিস্তির পরিমাণ। তাহলে কিস্তি এখানে কত? প্রতি মাসে আমরা 2000 টাকা দিব। সঞ্চয় স্কিমে জমা দিব কত? 2000। এর মান হলো তাই। এখানে যে ভ্যালুগুলো আমরা পেলাম, এখন আমাদের কাজ হলো এই ভ্যালুগুলো সূত্রে অ্যাপ্লাই করে দিব। তাহলে চলো আমরা সূত্রে অ্যাপ্লাই করি। এর পরিবর্তে 2000, I এর পরিবর্তে 0.10 আর m এর পরিবর্তে 12। এখানে I এর পরিবর্তে 0.10, m এর পরিবর্তে 12। এখানেও m এর পরিবর্তে 12 আর n এর পরিবর্তে কত? 5। তাহলে এখন আমাদের কাজ হলো সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। এই যে ভ্যালুটা ব্র্যাকেটের ভিতরে ভ্যালুটা আমরা সাইন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে সরাসরি বের করলাম, যার মান হলো 77.4371। এখন এই ভ্যালুটাকে দিয়ে 2000কে গুণ করলে আমরা পাই 1,54,874.20। অবশ্যই তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করবে। তাহলে এখন আমাদের সিদ্ধান্ত, কমলের জন্য বন্ধুর পরামর্শ গ্রহণ করা যুক্তিসঙ্গত হবে কিনা সিদ্ধান্ত দাও। তাহলে আমাদের এখন কি করতে হবে? সিদ্ধান্ত দিতে হবে। সিদ্ধান্তটা আমরা দেখি। কমল যদি তার বন্ধুর পরামর্শ মোতাবেক সঞ্চয় স্কিমে টাকা জমা করেন, তাহলে মেয়াদ শেষে তিনি 1,54,874 টাকা 20 পয়সা পাবেন। অন্যদিকে মেয়াদ শেষে কমল চন্দ্র ব্যাংক থেকে 1,46,522 টাকা 40 পয়সা পাবেন, যা আমরা লাস্ট ক্লাসে দেখেছি। অতএব বন্ধুর পরামর্শ গ্রহণ করাই কমলের জন্য বেশি লাভজনক এবং যুক্তিসঙ্গত। কারণ হলো আমরা যদি বন্ধুর পরামর্শ গ্রহণ করি আমরা টাকা বেশি পাবো। যেহেতু টাকা বেশি পাবো সেহেতু অবশ্যই আমরা বন্ধুর পরামর্শই গ্রহণ করব। এই ছিল আমাদের সিদ্ধান্ত। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী সমস্যায় চলে যাই।
একটি কম্পিউটার ক্রয় করার জন্য মিস্টার শিবলির 50,000 টাকা ঋণ নিতে হবে। মিস্টার শিবলি মাসিক ভিত্তিতে ঋণের টাকা পরিশোধ করতে চান। তার মানে কি আমরা প্রতি মাসে ঋণের টাকা পরিশোধ করব, তাই না? ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদের হার 24%। ভোক্তা ঋণ কি? ভবিষ্যৎ মূল্য কি? ব্যাখ্যা করো। ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদের প্রকৃত সুদের হার কত হবে যদি তা মাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হয়? অর্থাৎ মাসে যদি চক্রবৃদ্ধি হয় তাহলে আমাদের প্রকৃত সুদের হার কত হবে তা বের করতে হবে। মিস্টার শিবলি যদি 2 বছর ঋণ পরিশোধ করতে চায় তাহলে প্রতিটি কিস্তি কত হবে? তাহলে চলো আমরা গাণিতিক সমস্যার সমাধান করি। ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদের প্রকৃত সুদের হার কত হবে যদি তা মাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হয়? যদিও সূত্রটা এতদিন আমরা আলোচনা করি নাই, এখন সূত্র আলোচনা করব, সাথে আমরা প্রবলেমটাও দেখব। তাহলে এখানে প্রকৃত সুদের হার বা ইএআর বা ইআইআর যেটাই আমরা লিখি না কেন সেটা সমান সমান কি? 1 + i / m টু দ্য পাওয়ার m মাইনাস হলো 1। এখানেও m হলো বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা। প্রকৃত সুদের হার বলতে আমরা কি বুঝি? আমরা আসলে যদিও এখানে কত পার্সেন্ট বলা হয়েছে 24%, সুদের হার 24%, আসলে কি আমরা 24% দিব না তার চেয়ে কম দিব না বেশি দিব? আসলে ঠিক কি পরিমাণ সুদ, কত পার্সেন্ট সুদ দিব প্রকৃত পক্ষে, সেটাই হলো প্রকৃত সুদের হার। তাহলে এখানে কি আছে দেখি আমরা। ইএআর সমান কত? আই সমান 24% সমান সমান হলো 0.24, m সমান সমান 12। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে ভ্যালুটা আমরা পেলাম এই ভ্যালুটা আমরা জাস্ট সূত্রে এখন অ্যাপ্লাই করব। তাহলে সূত্রে আমরা অ্যাপ্লাই করলে কি পাই? আই এর পরিবর্তে 0.24, m এর পরিবর্তে 12, m এর পরিবর্তে 12। এখন এটা ক্যালকুলেটর ব্যবহার করে জাস্ট আমরা মানগুলো একটু একটু করে বসাই দিব। তাহলে এখানে অলমোস্ট এটার ভ্যালু পাইলাম আমরা 1.2682। এখন এটা থেকে 1 বিয়োগ করলে পাওয়া যায় 0.2682। এইটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাবো? পার্সেন্টেজে আমাদের চলে আসবে 26.82। তাহলে উত্তর হলো প্রকৃত সুদের হার হলো 26.82%। যেখানে আমাদেরকে বলা হয়েছিল আসলে 24% সুদের হার, কিন্তু প্রকৃত পক্ষে আমাদের পেমেন্ট করতে হবে 26.82% সুদ। মিস্টার শিবলি যদি 2 বছরের ঋণ পরিশোধ করতে চায় তাহলে প্রতিটি কিস্তি কত হবে তার নির্ণয় করো। তো আমরা নির্ণয় করার আগে প্রবলেমটা একটু টাইমলাইন থেকে একটু বুঝে আসি যে টাইমলাইনে আমাদের এটা কি হবে। তো টাইমলাইনে আমরা নিয়ে নিলাম 2 বছর, আর সুদের হার ছিল 24%। আর এখানে দেখো মাসগুলো আমাদের ক্যালকুলেট হচ্ছে এবং আমরা বর্তমানে পাবো 50,000 টাকা। বর্তমানে কত টাকা পাবো? 50,000 টাকা পাবো। এখন প্রশ্ন হলো যে আমরা প্রতিটা কিস্তি কত করে দিব, অর্থাৎ প্রতি মাসে আমরা কত টাকা করে পরিশোধ করব তার পরিমাণটাই আমাদের বের করতে হবে। তাহলে সর্বপ্রথম কাজ হলো আমরা আসলে কোন সূত্রটা অ্যাপ্লাই করব সেই সূত্রটা আমাদেরকে আগে ফাইন্ড আউট করতে হবে। তাহলে চলো আমরা আগে সূত্র কোনটা অ্যাপ্লাই করব সেটা আগে দেখে আসি। আমরা সূত্রগুলো একটু লিখে নিলাম। দেখো এই সূত্র দুটা কখন অ্যাপ্লাই করতে হবে? নিবে একবার দিবে বারবার, অথবা দিবে একবার নিবে বারবার। আর সুদ চক্রবৃদ্ধি বছরে একবার, আর কিস্তি হবে মেয়াদের শেষে। যেহেতু সুদ চক্রবৃদ্ধি বছরে একবার, সেই জন্য এই দুইটা সূত্রে একটা সূত্র অ্যাপ্লাই করা যাবে না। তাহলে এই দুইটা সূত্রে একটা সূত্র অ্যাপ্লাই করা যাবে। তাহলে আমরা দেখি এই দুইটা সূত্রের বৈশিষ্ট্য কি বা কখন ব্যবহার করতে হবে। নিবে একবার দিবে বারবার, অথবা দিবে একবার নিবে বারবার, এবং সুদ চক্রবৃদ্ধি হবে বছরে একবারের চেয়ে বেশি, আর কিস্তি হবে মেয়াদের শেষে। তাহলে এখানে যেহেতু আমাদের প্রশ্নে সুদ চক্রবৃদ্ধি হবে একবারের বেশি, সেহেতু এই দুইটা সূত্রে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। এখন আমরা কিন্তু ঋণ নেব আজকে, তার মানে কি আজকে যে 50,000 টাকা এটা প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, তাহলে আমাদের বের করতে হবে তো কিস্তি। প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, কিস্তি বের করতে হবে, তাহলে অবশ্যই 3 নাম্বার সূত্রটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে যেহেতু প্রেজেন্ট ভ্যালুটা দেয়া আছে। তাহলে আশা করি কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে এবং কেন অ্যাপ্লাই করতে হবে সেটা তোমরা বুঝতে পারছো। তাহলে এখন আমরা যেহেতু সূত্র পেয়ে গেছি, এখন জাস্ট আমরা সমাধান করব। সূত্র পেয়ে গেলে অবশ্য সমস্যা সমাধান করতে আর সময় লাগে না। আমরা জানি অ্যানুইটির বার্ষিক মূল্য বা পিবিএ সমান সমান হলো a × 1 - 1 ডিভাইডেড 1 + i / m টু দ্য পাওয়ার mn ডিভাইডেড i / m।
তাহলে আমরা প্রবলেমটা একটু দেখে দেখে লিখে নেই এখানে কি কি আমরা পেলাম। পিভিএ অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি বা বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য হলো 50,000 টাকা। আই সমান হলো 24% বা 0.24। এন সমান হলো 2 এবং এম সমান হলো 12। যেহেতু মাসিক কিস্তি এই জন্য এম সমান 12। এখন আমাদের কাজ শুধু এই ভ্যালুগুলা সূত্রে অ্যাপ্লাই করে দেয়া, অর্থাৎ মান বসাইতে হবে। তাহলে সূত্রে আমরা মান বসাই। পিবের পরিবর্তে 50,000, এর মান আমরা জানি না, বের করতে হবে। আই এর পরিবর্তে 0.24, এম এর পরিবর্তে 12, এম এর পরিবর্তে এখানে 12 আর এন এর পরিবর্তে 2 আর আই এর পরিবর্তে 0.24 আর এম এর পরিবর্তে 12 বা 50,000 সমান এখানে জাস্ট ক্যালকুলেটরে ক্যালকুলেট করবা। এইটার ভ্যালুও ক্যালকুলেটরে ক্যালকুলেট করলাম। আমি আবারও বলতেছি অবশ্যই সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করবে। এখন এই পাশ থেকে এই পাশে নিয়ে আসলে ভাগ হবে, এটা তো আমরা সবাই জানি। এ ছিল গুণে, ওই পাশে চলে গেছে, এই জন্য ভাগ হবে। এর ভ্যালু এত, এখন ভাগ করে পাই এত প্রায়। তাহলে আমাদের এ সমান কত আসলো? 2,643 টাকা 46 পয়সা প্রায়। অতএব মিস্টার শিবলির প্রতিটি কিস্তির পরিমাণ হবে 2,643 টাকা 66 পয়সা প্রায়। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম। এ পর্যায়ে তোমাদের জন্য রয়েছে একটি হোমওয়ার্ক। একটি কম্পিউটার কেনার জন্য তোমার 50,000 টাকা প্রয়োজন। অগ্রণী ব্যাংক 18% হার সুদে 4 বছরের জন্য 50,000 টাকা ধার দিতে রাজি হলো। প্রতি বছর সমান কিস্তিতে উক্ত টাকা পরিশোধ করতে হবে। বার্ষিক কিস্তির পরিমাণ কত? সমস্যাটি অবশ্যই সমাধান করবে এবং কমেন্টসে আমাকে অবশ্যই জানাবে। আর এখানে শুধু বার্ষিক কিস্তি না, তোমরা ধরে নেবে এখানে যদি আমরা প্রতি মাসে কিস্তি পরিশোধ করি তাহলে মাসিক কিস্তির পরিমাণ কত হবে। 2 মাস পর পর যদি কিস্তি পরিশোধ করতে হয় তাহলে কিস্তির পরিমাণ কত হবে। 3 মাস পর পর যদি কিস্তি পরিশোধ করি কিস্তির পরিমাণ কত হবে এবং 6 মাস পর পর কিস্তি যদি পরিশোধ করি কিস্তির পরিমাণ কত হবে। অর্থাৎ সমস্যা একটি থেকেও তোমরা যদি চাও কয়েকটা সমস্যাই তোমরা সমাধান করতে পারো। আমাকে যে কোনো সমস্যাই কমেন্টসে জানাবে। প্রিয় ব্যবসায়ী শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার দাবি রইল তোমাদের প্রতি। সকলের সহযোগিতা, মঙ্গল ও সাফল্য কামনা করি। মহান আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমিন। আল্লাহ হাফেজ।